নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দলবিরোধী কাজের অভিযোগ শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে সাসপেন্ড করল তৃণমূল। এটা নিয়ে রাজনীতি না করে দেশের উন্নয়নে নজর দেন শাহকে পরামর্শ তৃণমূলের। 1 বছর ধরে মালদার দুরাল খুনের পরিকল্পনা, দুষ্কৃতীদের থাকা খাওয়ার বন্দোবস্ত করেছিলেন বহিষ্কৃত টিএমসি নেতা, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। রাজ্য গোয়েন্দাদের থোড়াই কেয়ার, দুবার সিআইডি হাজিরা এড়িয়ে সুপ্রিম কোর্ট দেখালেন অর্জুন পুত্র। ফের সীমান্তে মুখোমুখি বিএসএফ বাংলাদেশি সেনা, হাতাহাতি লাগার আগেই বিজেপির খেলা শেষ করে দিল গ্রামবাসীরাই। স্যালাইনের বোতলের গায়ে ছত্রাক, প্রসূতি মৃত্যুতে বিস্ফোরক পরিবার, শনিবার মেদিনীপুর হাসপাতালে যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দল। এবার ঈশ্বরের আপন দেশে তৃণমূল, অভিষেকের হাত ধরে ঘাসফুল শিবিরে প্রাক্তন সিপিএম নেতা। ফের শহরে বাসের দৌরাত্ম্য, বড়বাজারে বেপরোয়া মিনি বাসের ধাক্কায় মৃত্যু মহিলার, গুরুতর আহত 4। বাংলাদেশে লুট, মন্দিরে চুরি গেল কালী মূর্তি, গয়না, ইসকনের রাধারমন দাসের পোস্ট ঘিরে আশঙ্কা। জাতের শংসাপত্র পেতে জমা চাল নথি, হরিণঘাটায় গ্রেফতার 2। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য কলকাতা পত্রিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন তৃণমূলের মুখপাত্র চিকিৎসক শান্তনু সেনকে সাসপেন্ড করল তৃণমূল। পাশাপাশি সাসপেন্ড করা হলো ভাঙড়ের নেতা আরাবুল ইসলামকেও। দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে তাদের। তৃণমূল মজুমদার প্রেস মিট করে বলেন, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, আরাবুল ইসলাম ও শান্তনু সেনকে সাসপেন্ড করেছে। আরজিকর কাণ্ডের পর প্রথম মুখ খুলতে দেখা গিয়েছিল প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। দলের বেআইনি কথা বলেছিলেন তিনি। সরাসরি তিনি নিশানা করেছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। একটি বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক মন্তব্য করেছিলেন। তারপরেই তাকে খেসারত দিতে হয়। দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয় শান্তনু সেনকে। কাকতালীয়ভাবে সেবারেও সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। কেবল শান্তনুই নন, তার স্ত্রী কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকুলি সেনকে দলীয় কাউন্সিলরদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। রাজনৈতিক মহলে ধরে নেওয়া হয়েছিল এসবের পেছনে রয়েছে আরজিকর কাণ্ডে শান্তনু মন্তব্য। এরপর দেখা যায় সব মিটে যাওয়ার পর ডায়মন্ড হারবারে চিকিৎসকদের নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক ছিল, তাতে আগে মুখ্য আয়োজকের জায়গার নাম ছিল শান্তনু সেনের। পরে সে নাম পরিবর্তিত হয়ে যায়, নতুন করে কার্ড ছাপানো হয়, তাও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তা নিয়েও কম চর্চা হয় না। অশান্তির পেছনে কেন্দ্রের ব্লু প্রিন্ট রয়েছে বলে গত 2রা জানুয়ারি নবান্নের বৈঠক থেকে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এ বিষয়ে শাসক দলের তরফেও কেন্দ্রের বিরুদ্ধে বড় অভিযোগ আনা হলো। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পরিবর্তে বিএসএফকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে কেন্দ্র এবং পরিকল্পিতভাবে বাংলার সীমান্তে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে। নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, সীমান্ত রক্ষার দায়িত্বে যে বিএসএফ এর হাতে রয়েছে, তাদেরকে দিয়েই বাংলায় অশান্তি পরিবেশ তৈরি করা হচ্ছে। এদিন এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, সীমান্ত সুরক্ষার বিষয়টা খুবই সিরিয়াস। এটা নিয়ে রাজনীতি না করে কেন্দ্রের উচিত দেশের উন্নয়নে কাজ করা। স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের অধীনে এ প্রসঙ্গে নাম না করে শাহের উদ্দেশ্যে ফিরহাদের প্রশ্ন, বাংলায় পায়ের তলায় মাটি নেই বলে একটা কমিউনাল অশান্তি তৈরি করবেন? খানিক থেমে জবাবও দিয়েছেন, এভাবে দেশের ক্ষতি করবেন না, বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না। প্রসঙ্গত, এ ব্যাপারে আগেই মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ভোট ব্যাংকের স্বার্থেই মিথ্যে অভিযোগ করা হচ্ছে। এমনকি সীমান্ত এলাকার মানুষকে বিএসএফ এর প্রতি খেপানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। ফিরহাদ কুণালের অভিযোগের জবাবে বিরোধী দলনেতা বা পদ্ম শিবিরের অন্য নেতারা কি প্রতিক্রিয়া জানান, এখন সেটাই দেখার। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। 1 বছর ধরে ছক কষে দুলাল সরকারকে খুনের পরিকল্পনা। গত 2 মাস ধরে মালদায় ঘাঁটি গেড়েছিল সুপারি কিলাররা। মালদা হত্যাকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই মালদা তৃণমূল নেতা খুনে গ্রেফতারির পর বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারি। এবার মালদার তৃণমূল নেতা খুনে পুলিশের হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। তৃণমূল নেতাকে খুনের জন্য 50 লক্ষ টাকার সুপারি।
দুষ্কৃতীদের থাকা খাওয়ার সব বন্দোবস্ত করেছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। দুষ্কৃতীদের মধ্যে টাকা ভাগ করে দেওয়ার দায়িত্বে ছিল রোহন ও বাবলু। দুষ্কৃতীদের 30 থেকে 40 হাজার টাকা করে অগ্রিম দেওয়া হয়েছিল। মালদহ হত্যাকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য, নরেন্দ্রনাথ তিওয়ারির বাড়িতে রোহন সহ বাকি অভিযুক্তদের যাতায়াত ছিল। জেরায় দাবি, ধৃত স্বপন শর্মার পুলিশ সূত্রে দাবি। পুলিশ সূত্রে খবর, ইংরেজ বাজারে তৃণমূল নেতাকে খুনের পর মানিকচক হয়ে বিহারে পালিয়ে যাওয়ার ছক কষেছিল দুষ্কৃতীরা। একজন বিহারে পালিয়ে যেতে পারলেও পালানোর সময়ই দুজনকে গ্রেফতার করে পুলিশ। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, এই সমস্ত খুনের পেছনে প্রমোটার রাজ আছে। আপনি ঘরের মধ্যে খুঁজুন, বাইরে খুঁজে লাভ নেই। বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে টাকা না দিলে কেউ আসে না। টাকা দেওয়ার ক্ষমতা কাদের আছে? পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের বড় বড় কর্তা, বড় বড় মাফিয়া, নোট খরচ করার ক্ষমতা আছে তাদের। পুলিশ সূত্রে খবর, মালদার তৃণমূল নেতাকে খুনের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল অনেকদিন আগে থেকেই। প্রায় 15 দিনেরও বেশি সময় ধরে মালদায় ঘাঁটি গেড়েছিল সুপারি কিলাররা। ক্রিসমাস কার্নিভাল চলাকালীনই তাকে খুনের পরিকল্পনা করা হয়, কিন্তু কার্নিভালে বহু মানুষের জমায়েতের কারণে ভেস্তে যায় খুনের ছক। তৃণমূল নেতার প্রত্যেক মুহূর্তের গতিবিধি রেকি করতে থাকে দুষ্কৃতীরা। শুক্রবারও ফের সিআইডির হাজিরা এড়ালেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন পুত্র পবন সিং। আগের দিন ব্যাংকশাল কোর্টে এনআইএর মামলায় সাক্ষী দিয়েছিলেন তিনি, আর সেই কারণ দেখিয়ে ভাটপাড়া পৌরসভার টেন্ডার দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিতে যাননি বিজেপি বিধায়ক। তাই তাকে ফের গতকাল দুপুর 12:30টায় তলব করা হয়েছিল, কিন্তু এদিন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠক থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন পবন। আর তা দেখে কেউ কেউ কটাক্ষের সুরে বলছেন, বাবার মতোই বেপরোয়া পবন, রাজ্য গোয়েন্দাদের আমল দিতে নারাজ। এদিকে বারবার সিআইডি তলব নিয়ে রাজ্য তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির একমাত্র বিধায়ক। পবনের অভিযোগ, গতদিন আমাকে হাজিরা দেওয়ার যে নোটিশ দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে জানিয়েছিলাম যে 10 তারিখের পরে দেখা করতে পারবো, তারপরেও আমাকে 10 তারিখেই তলব করা হলো। এদিন আবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, তাই যেতে পারবো না। লিখিত জানিয়ে পরবর্তী তারিখ চেয়েছি। তার আরো অভিযোগ, বারবার সিআইডি তলবের উদ্দেশ্যই হলো হেনস্থা করা। কোন টেন্ডার নিয়ে দুর্নীতি হয়নি, সময় মতো কাজ শেষ হয়নি, এ নিয়ে বারবার এভাবে হেনস্থা করলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই হবে। বারবার এই তলব এড়ানো নিয়ে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানের দেবজ্যোতি ঘোষের কটাক্ষ, হাজিরা না দেওয়ার কারণ আসলে অজুহাত। যদি নিজেরা নিজেদের কাছে সৎ থাকে তাহলে তো উচিত ছিল গোয়েন্দাদের মুখোমুখি হওয়া। বারবার এভাবে তলব এড়ানোতেই মানুষের সন্দেহ তৈরি হবে, এটাই স্বাভাবিক। সীমান্তে উত্তেজনা যেন দিনকে দিন বেড়েই চলেছে। বিগত কয়েকদিনে বাংলাদেশের বিজেপির সঙ্গে লাগাতার ঝামেলায় জড়াতে দেখা গিয়েছে বিএসএফকে। সিংহভাগ ঘটনাই উত্তরবঙ্গে, যা নিয়ে চাপানোতর চলছে। এরই মধ্যে বিজেপির বাধা উপেক্ষা করে কুচলিবাড়ি সীমান্তে কাঁটাতার দিলেন গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, নষ্ট করা হচ্ছিল ফসল, চুরিও হচ্ছিল। সে কারণেই নিজেদের উদ্যোগে শেষ পর্যন্ত তারা কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। সূত্রের খবর, যে সময় বেড়া দেওয়া হচ্ছিল সেই সময় বাধা দেয় বিজেপি। তাদের সঙ্গে গ্রামবাসীদের বেশ কিছুক্ষণ বচসাও হয়। যদিও বিজেপির বাধায় বিশেষ ঠেকাতে পারেনি গ্রামবাসীদের। বাংলাদেশের সেনাকে তোয়াক্কা না করেই নিজেদের অবস্থানে অনড় থাকেন সীমান্ত পারের লোকজন। কৃষকরাই উদ্যোগ নিয়ে লাগিয়ে দেন কাঁটাতারের বেড়া, তাদের পাশে দাঁড়ায় বিএসএফ। কৃষকদের অভিযোগ, তাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা, সে কারণেই বাধ্য হয়ে তারা এই পথে হেঁটেছেন। এখানে শেষ নয়, বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাদের সাফ কথা, যদি তাদের কাঁটাতারের বেড়া দিতে বাধা দেওয়া হয় তাহলে 3 বিঘা করিডোর বন্ধ করে দেবেন। প্রসঙ্গত, এই 3 বিঘা করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, তা বন্ধ করে দিলে বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে পাটগ্রাম। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুতে একের পর এক মারাত্মক অভিযোগ উঠেছে। মেয়াদ উত্তীর্ণ নিম্নমানের স্যালাইন ও ওষুধপত্র ব্যবহার করা হয়েছে রোগীদের। স্যালাইনের বোতলে ছত্রাক মজুদ ছিল বলে অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে গতকাল হাসপাতাল সুপারকে লিখিতভাবে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছিল। গত বুধবার সন্ধ্যায় মামুনের সিজার হয়। এক পুত্র সন্তানেরও জন্ম দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার সকালে তিনি মারা যান। কিন্তু কেন মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহার করা হলো? কেন স্যালাইনের বোতলে ছত্রাক থাকবে? সেই স্যালাইন ব্যবহারের আগে কেন নজর দেওয়া হবে না? বিষাক্ত স্যালাইন প্রয়োগের কারণে মৃত্যু হয়েছে তরুণী মায়ের। একাধিক প্রশ্ন উঠেছে। এমন অভিযোগ বিক্ষোভকারীদের থেকে উঠেছে। এদিন বেলাতেই রাজ্য স্বাস্থ্য দফতরের থেকে মেদিনীপুর হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ জয়ন্ত রাউত জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের সঙ্গে এদের নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
আজ রাজ্য স্বাস্থ্য দপ্তরের থেকে 13 সদস্যের এক তদন্তকারী দলও সেখানে যাচ্ছেন। ওই স্যালাইন কি সত্যি বিষাক্ত? পরীক্ষার পরেই এই বিষয়টি বোঝা যাবে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ। ইতিমধ্যেই হাসপাতালের তরফে 11 সদস্যের একটি তদন্তকারী দলও তৈরি করা হয়েছে। সর্বভারতীয় স্তরে আরও বাড়ল বাংলার শাসক দল। দক্ষিণ ভারতেও নিজের অস্তিত্ব জানান দিল এবার ঈশ্বরের আপন দেশে তৃণমূল। অভিষেকের হাত ধরে ঘাসফুল শিবিরে প্রাক্তন সিপিএম নেতা ঘাসফুল শিবির। নতুন বছরের শুরুতে কেরলের বিধায়ক তথা প্রাক্তন সিপিএম নেতা পিভি আনভার যোগ দিলেন তৃণমূলে। গতকাল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। সোশ্যাল মিডিয়ায় আনভার জানালেন, মমতার কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তিনি তৃণমূলে যোগ দিলেন। পাশাপাশি কেরলের বামপন্থী সরকারের বিরুদ্ধে শক্তি বৃদ্ধিও তৃণমূলে যোগদানের কারণ বলে জানান তিনি। এদিন আনভারকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেরলের রাজনৈতিক অন্দরে পরিচিত মুখ পিভি আনভার শুরুতে সিপিএমই ছিলেন, ভোটে জিতে বিধায়কও হন। তারপর পিনারাই বিজয়নের সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে সরব হন তিনি, আর তাতেই শাসক দলের রোষানলে পড়েন। বিজয়ন সরকার তাকে দল থেকে বহিষ্কার করে। এরপর নীলাম্বর কেন্দ্র থেকে নির্দল হিসেবে ভোটে লড়ে যেতেন। শোনা যায়, কেরলের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে গত বছর থেকে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন পিভি আনভার। নতুন বছরে তার সেই ইচ্ছা পূরণ হলো। এখন থেকে তার নতুন পরিচয় কেরলের একমাত্র তৃণমূল নেতা হিসেবে। আনভার যোগ দেওয়ায় দক্ষিণ ভারতের দীর্ঘ বাম শাসিত রাজ্যে ঘাসফুল নিজের অস্তিত্ব ফুটিয়ে তুলল। আনভারের যোগদান নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, এবার দেশের মানুষের কল্যাণে আরও ভালোভাবে কাজ করতে পারবো আমরা। উল্লেখ্য, এর আগে উত্তর পূর্ব ভারতে অসম, মেঘালয়ে শাখা বিস্তার করেছে বাংলার শাসক দল। গোয়া, উত্তরপ্রদেশেও নির্বাচনে লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। এবার পিভি আনভারের হাত ধরে কেরলেও তৃণমূলের লড়াইয়ের সম্ভাবনা বাড়ল। ফের শহরে বাসের দৌরাত্ম্য। বেপরোয়া মিনি বাসের ধাক্কা বড়বাজারে মৃত্যু হলো এক মহিলার। গুরুতরভাবে জখম হয়েছেন আরও 4 পথচারী। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সত্যনারায়ণ পার্কের কাছে পরপর 4 পথচারীকে ধাক্কা মারে বাসটি। ইতিমধ্যেই তাদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় বড়বাজার থানার পুলিশ। তারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আটক ঘাতক বাসের চালক ও খালাসি। ঘটনায় মৃত্যু হয়েছে নাজু বিবি নামে বছর 60-এর এক মহিলার। যদিও ঘটনার পর দেহে প্রাণ থাকলেও হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত বলে ঘোষণা করা হয়। তার বাড়ি হাওড়ার সাকরাইলে। আহত হয়েছেন বছর 50-এর কমলা দেবী, বাড়ি লেকটাউন। আহতদের তালিকায় রয়েছেন বছর 60-এর রুমলা দেবীও। আহত হয়েছেন লিলুয়ার নিশা মেহতা, বয়স 63 বছর, নিকিতা কেজরিওয়াল, বয়স 31 বছর। কলকাতা মেডিকেল কলেজে দাঁড়িয়েই ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় এক মহিলাকে। তিনি জানাচ্ছেন, বড়বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটা করতে এসেছিলেন, কিন্তু রাস্তাতেই যে এই ঘটনা ঘটে যাবে ভাবতে পারেননি। তার নাকে, মুখে ও হাতে গুরুতর চোট লেগেছে। তার কথায়, বাসটা সত্যনারায়ণ পার্কের কাছে আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে ধাক্কা মারতে শুরু করে। এদিকে ঘটনার পর বেশ কিছু সময়ের জন্য ওই এলাকায় ব্যাপক যানজটও দেখতে পাওয়া যায়, যদিও পুলিশ কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে। সংখ্যালঘু নির্যাতন রুখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল ইউনূস সরকার, কিন্তু বাংলাদেশে বারবার হিন্দু নির্যাতন ও মন্দির ভাঙার ঘটনা সামনে আসছে। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে একটি ভিডিও রয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্ধমান নিউজ টিভি। তার দাবি, প্রতিবেশী দেশের লালমোহনহাটের তুষ ভান্ডার জমিদার বাড়ির ভবতারিণী কালী মন্দির চুরি করেছে দুষ্কৃতীরা। রাধারমনের প্রশ্ন, বাংলাদেশের হিন্দুরা তাহলে এবার কোথায় পূজা অর্চনা করবেন? তার পোস্টে দাবি করা হয়েছে, শুক্রবার যখন পুজো করতে পুরোহিত এসে উপস্থিত হন মন্দিরে, তখনই তিনি দেখতে পান দরজা ভাঙা। ভিতরে যেতেই নজরে পড়ে মন্দির থেকে কালী মূর্তি উধাও, নেই সোনার অলংকার, পুজোর সামগ্রী, অন্য মূর্তিগুলিও। রাধারমন লিখেছেন, একটিও মূর্তিকে ছাড় দেওয়া হচ্ছে না, এমনকি পুজোর সামগ্রীও। ওরা সব চুরি করে পালিয়েছে। এবার তাহলে বাংলাদেশের কোন প্রাচীন মন্দিরে হিন্দুরা পুজো করতে যাবেন? কিভাবে ধর্মাচরণ করবেন? সম্প্রতি বাংলাদেশের একাধিক মন্দিরে হামলা হয়েছে, ভাঙা হয়েছে বিগ্রহ। ময়মনসিংহ এবং দিনাজপুরে 3টি মন্দিরের মোট 8টি মূর্তি ভেঙে দেওয়া হয়েছে বলে খবর। জাল পাসপোর্ট কেলেঙ্কারির মধ্যে জাতীয় শংসাপত্র পাওয়ার জন্য জাল নথি দেওয়ার অভিযোগ উঠল হরিণঘাটার 2 যুবকের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গ্রেফতার করে শুক্রবার তাদের আদালতে পেশ করলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত 2 যুবকের নাম সুমন ঘোষ এবং সুশঙ্কর সানা। তারা দুজনেই হরিণঘাটার দিঘল গ্রামের বাসিন্দা।
সম্প্রতি দুজনে হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেন। নথিপত্র হাতে পেয়ে সন্দেহ হয় হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিক কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের। এরপরই হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস হরিণঘাটা থানার অন্তর্গত নগর উখড়া পুলিশ ফাঁড়িতে 2 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ। ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। গত 22 মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর তৈরি প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেন। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। এই আবহে নদিয়ায় জাল নথি দিয়ে জাতির শংসাপত্র পাওয়ার চেষ্টায় গ্রেফতার হলেন 2 যুবক। এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।